তোমরা সবাই ফার্স্ট অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করে কলেজে জমা দিয়ে দিয়েছো তো সবাই? ইয়েস স্যার। জি স্যার, দিয়েছি। আচ্ছা, গত 2 দিন ধরে শিক্ষা বোর্ডের সঙ্গে কিন্তু শিক্ষকদের দফায় দফায় মিটিং হচ্ছে। 4 ঘন্টা 5 ঘন্টা একটানা টানা দফায় দফায় মিটিং। তারা সবসময় একই বক্তব্য দিচ্ছে এবং একই কথাই বলছে। সেটা হলো এই অ্যাসাইনমেন্ট প্রক্রিয়াটা তোমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষার জন্য একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাই এটাতে যেন যথাসম্ভব এবং নাকি পরীক্ষা হবে না? কেন পরীক্ষা হবে না? এটা হচ্ছে পরীক্ষা হবে, কিন্তু অ্যাসাইনমেন্টের পরীক্ষা একটা গুরুত্বপূর্ণ একটা পার্ট। তার মানে পরীক্ষা হবে, কিন্তু অ্যাসাইনমেন্টের এই নাম্বারটা এখানে ভাগ করে দেওয়ার কারণে পরীক্ষার সময়টা তারা কমায় দিবে, নাম্বারটা কমায় দিবে। তো অ্যাসাইনমেন্টটা হচ্ছে পুরা তোমাদের ইন্টার পরীক্ষার যতগুলো অংশ হবে তার একটা পার্ট। প্র্যাকটিক্যালের নাম্বার আছে তোমাদের আলাদা, তোমাদের লিখিত পরীক্ষাতে নাম্বার থাকে আলাদা, এবার হয়তো অ্যাসাইনমেন্টের নাম্বার থাকবে আলাদা। তো এই জন্যই অ্যাসাইনমেন্টের বিষয়টা যতটুকু সম্ভব মানে এটা একদম মানে আমাদেরকে রাখতে বলছে। আর তোমার যে কাভার পেজটা দেখেছো সেখানে তোমরা খেয়াল করেছো যে প্রথম অংশে আমাদের স্টুডেন্টদের নাম্বার দেওয়ার জন্য জায়গা আছে, আবার নিচে বোর্ড কর্তৃক তারাও কিন্তু তোমাদের এই খাতাটাকে আরেকজনকে দিয়ে দেখাবে। মানে যেটা আমি তোমাকে প্রথম দিন আলোচনায় বললাম যে বাইরের কোনো প্রতিষ্ঠানের শিক্ষক এটা আরেকবার দেখবে এবং উনি হবে ওইটার ভিত্তিতে তোমাদের নাম্বারটা নির্ধারণ হবে। তাই স্বতন্ত্র যেন হয় প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার, আর সুন্দর এবং নিখুঁত যেন হয়। আর ওনারা কিন্তু বারবার ভুল করছে এবং বারবার সংশোধনী দিচ্ছে। তোমাদের এই অ্যাসাইনমেন্ট 2 কিন্তু প্রথমবার দিয়েছিল, সেটা কিন্তু ত্রুটি ছিল, পরে কিন্তু আবার সংশোধনী আরেকটা পাঠিয়েছে অ্যাসাইনমেন্ট 2 সংশোধনী। তোমরা কি সেই সংশোধনী অ্যাসাইনমেন্টটা পেয়েছো হাতে সবাই? জি স্যার, আনসার সংশোধন করার পর যেটা দিয়েছিল সেই সংশোধন করার পরের অ্যাসাইনমেন্টটা কি তোমরা সবাই পেয়েছো তো সবাই? না মনে রাখো, ভুল ক্রমে আগের অ্যাসাইনমেন্টটা দেখে করো না। সংশোধনী অ্যাসাইনমেন্টটা তোমাদেরকে এসছে গতকালকে মনে হয় এসছে। তো ওনারা এরকম ভাবে তাড়াহুড়ো করে অ্যাসাইনমেন্ট গুলো করছে এবং এর মধ্যে কিছু ভুল করছে। শিরোনাম লিখতে গিয়ে ওনারা এক এক সময় এক এক রকম কথা বলছে, আবার সংশোধনী পাঠাচ্ছে। সেজন্য আমার মনে হয় যে তোমরা প্রত্যেকটা শিরোনাম, আমি বলে দেব শিরোনাম যে কি তোমাদের শিরোনাম হওয়া উচিত, কিন্তু আগে লিখবে না, জমা দেওয়ার আগের দিন লিখবে। তোমরা কি আমার কথা বুঝছো? শিরোনামটা তোমরা লিখবে কখন? জমা দেওয়ার আগে। মনে এটা বারবার চেঞ্জ করছে, ওরা বারবার চেঞ্জ করছে, আমি কি খাতার মধ্যে কাটাছেড়া করবো? সেই জন্য যেদিন তোমরা অ্যাসাইনমেন্টটা জমা দেবে কভার পেজে ওই দিন তোমরা শিরোনামটা লিখে নিবে, এর আগে থেকে শিরোনামটা লিখবে না। আর প্রত্যেকের আরেকটা ভালো কথা ভালো করে মনোযোগ দিয়ে শোনো, তোমাদের এই নম্বরগুলো আমাদেরকে আবার বোর্ডে পাঠাতে হয়। তোমাদের এই নম্বরগুলো বোর্ডে পাঠানোর জন্য তোমাদের রেজিস্ট্রেশন নম্বর তো তোমরা লিখছোই, পাশাপাশি কভার পেজের উপরে এক কোনায় পেন্সিল দিয়ে, মনে রেখো সবাই, পেন্সিল দিয়ে তোমাদের ক্লাসের রোল নাম্বারটা একটু লিখে দিবে, যাতে ওটা আমি আবার পরে মুছে দিতে পারি। পেন্সিল দিয়ে লিখবে। আর পেন্সিল দিয়ে যদি তুমি তোমাদের রোল নাম্বারটা বসায় দাও তাহলে আমাদের তোমার কে কত নাম্বার পেলা এটা পোস্টিং দিতে আমাদের সুবিধা হয়। তা নাহলে খুঁজে খুঁজে পোস্টিং দিতে গেলে অনেক সময় লেগে যায়। তাই এই কথাটা তোমরা সবাই মনে রেখো। তোমরা নেক্সট টাইমে যখন মানে সেকেন্ড অ্যাসাইনমেন্টে যখন জমা দেবে, তাই তোমরা যখন খাতাটা তৈরি করবে তখন খাতাটার কভার পেজের উপরে পেন্সিল দিয়ে, যাতে চোখে পড়ে এক কোণাতে পেন্সিল দিয়ে লিখবে, পেন্সিল দিয়ে তোমাদের ক্লাস রোল নাম্বারটা লিখবে। ক্লাস রোল নাম্বারটা যেমন ওই যে তোমার এখানে আমি দেখতে পাচ্ছি ওই যে কেয়া 351, তুমি 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 তোমার অ্যাসাইনমেন্ট তৈরি করার সময় লিখবা 351, তাহলে আমরা বুঝে নেবো এটা তোমার রোল কত। সজীব মোল্লা, তুমি তোমার রোলটা লিখে নেবে পাশে। এরকম ভাবে যে স্মরণের রোল নাম্বার কত, সেই রোল নাম্বারটা তুমি, নাম তো তোমার লেখা আছে, খালি রোল নাম্বারটা পেন্সিল দিয়ে খাতার এক কোনায় তুমি খালি লিখে দিবে। তাহলে কি হবে, তোমাদের ওই রোল নাম্বার অনুযায়ী খাতাগুলোকে সিরিয়াল করে এবং খুব দ্রুত পোস্টিং দিয়ে দেওয়া যাবে। এটা আমাদের টিচারদের সুবিধার জন্য। এটা ওনারা প্রথম অ্যাসাইনমেন্টে তোমার ওদের যে সমস্যাটা হয়েছে পোস্টিং দিতে, সেটা ওরা গতকালকে মিটিং ছিল তাদের সাথে, তো তখন ওরা আমাকে বললো এটা যে যদি এই কাজটা করা হয় তাহলে নাকি পোস্টিংটা দিতে সুন্দর হবে, নিখুঁত হবে, আর সময় কম লাগবে। কিন্তু স্যার আমাদের তো কোনো টিচাররা কিছু বলে না এই ব্যাপারে। না না, তোমাদের কোনো টিচারদের বলা দরকার নেই। আমাদের অ্যাকাউন্টিং এর অন্য টিচাররা যা বলে বলুক, তোমরা অ্যাকাউন্টিং এর যখন সবই কভার লিখবা, পুরোটা লিখবা, আগের মতো লিখ করবা, খালি পেন্সিল দিয়ে তোমরা তোমাদের কভার পেজের উপরে পেন্সিল দিয়ে এক কোনায়, যাতে এটা আমি রাবার দিয়ে মুছে দিতে পারি, ওইটা তোমাকে রোল নাম্বারটা খালি পেন্সিল দিয়ে লিখতে হবে, সাবধান কলম দিয়ে না, পেন্সিল দিয়ে লিখে দিলে ওটা পরে
পোস্টিং যে দিবে সেই পোস্টিংটা হয়ে গেলে ওটা রাবার দিয়ে সে মুছে দিবে। তো ওইটা পেন্সিলে তোমার রোল নাম্বারটা লিখে দিও যাতে তোমাদের পোস্টিং দিতে সুবিধা হয়। আচ্ছা, এই হচ্ছে বিষয়। আর আজকে আমি তোমাদের সেকেন্ড অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব। মনে রেখো, হুবহু কোনো সলিউশন হবে না, প্রেজেন্টেশনটা যেন নিখুঁত হয়, সুন্দর হয়। আর আমি আগে পুরো অ্যাসাইনমেন্টটা পড়বো, তোমরা খালি মনোযোগ দিয়ে শুনবা। আমি প্রয়োজনীয় কিছু জিনিস বলবো, তোমরা সেগুলো নোট করবা। তারপর যদি অঙ্ক বুঝাই দেওয়ার প্রয়োজন, আমি তো অবশ্যই অঙ্ক বুঝাই দিব, আর কিন্তু সলিউশনটা দিব না। তোমরা খালি নিজেরা যদি করে নিতে পারো তাহলে ভালো। তো তাহলে আমি আমার আলোচনা শুরু করছি। তোমরা দেখো, আমি অ্যাসাইনমেন্ট 2 দিয়ে তোমাদের সঙ্গে আলোচনা শুরু করছি। এই যে তোমাদের শীটটা, এটা হচ্ছে তোমাদের সংশোধনী হওয়া শেষ অ্যাসাইনমেন্টটা যেটা দিয়েছে ওনারা। আর অলরেডি একটা অ্যাসাইনমেন্ট তোমরা কমপ্লিট করেছো, তাই তোমরা এখন অনেক কিছুই জানো। এই অ্যাসাইনমেন্টটা 2 নম্বর অ্যাসাইনমেন্ট, আর দ্বিতীয় অ্যাসাইনমেন্ট অংশীদারি ব্যবসার হিসাব থেকে ওনারা নিয়েছে। কিন্তু সাধারণত অ্যাসাইনমেন্টের শিরোনামটা হবে হচ্ছে আমাদের 2 নম্বর কলামে। ওনারা এখানে যে শিরোনামটা ব্যবহার করে এটাই আমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম হয়, অংশীদারি ব্যবসা ও এর হিসাব প্রক্রিয়া। এটাই হবে আমাদের তোমাদের শিরোনাম, এই অংশটা তোমরা দেখছো। তবে তারপরেও একজন ব্যক্তি যখন মিটিং হয় তখন একজন ব্যক্তি বলছিল, মানে বোর্ড কর্তৃপক্ষের, যে এই পুরাটাই এই তোমার শিরোনাম, এই পুরোটাই। তো এটা একটা মানে পাগলের মতন কথা, এটা পুরোটাই অ্যাসাইনমেন্টের শিরোনাম হতে পারে না। তো নানান বক্তব্যের পর ওনারা দুঃখ প্রকাশ করেছেন এবং ওনারা শিরোনামটা সংশোধন করে পাঠিয়েছেন। তো আমি তোমাদেরকে বললাম যে তোমরা শেষ দিন পর্যন্ত অপেক্ষা করবে, যদি ওনারা কোনো নির্দেশনা না দেয় তাহলে তোমরা অ্যাসাইনমেন্টের শিরোনাম হিসেবে কভার পেজে এই লাইনটা, অংশীদারি ব্যবসায় ও এর হিসাব প্রক্রিয়া। আচ্ছা, এগুলো 1 নম্বর পয়েন্ট। তোমরা বারবার অ্যাসাইনমেন্টের উপস্থাপনা বা কাগজ নিয়ে বা নানান নিয়ে প্রশ্ন করো। আমি বলেছি ডিমাইস সাইজের কাগজ হলেই হবে, অফসেট মোটা অফসেট হতে হবে বা পাতলা অফসেট হতে হবে এমন কোনো কথা নেই। ডিমাইস সাইজের কাগজ হলেই হবে। তবে প্রত্যেকটা কাগজের 1 পৃষ্ঠায় লিখবা, অন্য পৃষ্ঠায় লিখবা না, মানে উভয় পেজে লিখবা না, এই কথাটা মনে রেখো। প্রত্যেকটা অফসেট পেপারের 1 পেজে লিখবা, আর 2টা কালি ইউজ করবে না। যদিও বোর্ড পরীক্ষাতে আমরা জানি যে কালোর পাশাপাশি নীল কালি ব্যবহার করা যায়, কিন্তু এবার অ্যাসাইনমেন্টে ওনারা যে মিটিং এ যে সিদ্ধান্ত দিয়েছে তাতে ওনারা বলেছে যে না, শুধুমাত্র কালো কালি ব্যবহার করতে হবে। তো তোমরা এই জন্য পুরা খাতায় শুধুমাত্র কালো কালি ব্যবহার করবে, অন্য কোনো কালি ব্যবহার করবে না। আর তোমরা ভালো করে জানো যারা অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট, তারপরেও তোমরা বারে বারে প্রশ্ন করো একই জিনিস, সেটা হলো যে আমরা মার্জিন কিভাবে করব। আসলে মার্জিন যেভাবে করে সেভাবেই করবা, তবে অ্যাকাউন্টিং এর যে অঙ্কটা করবা তুমি যে পেজে, সেই পেজে কখনোই মার্জিন হয় না। ওই অংশটা বাদে মার্জিনের জন্য খালি জায়গা রাখবা, কিন্তু কোনো মার্জিন টানবা না। তার মানে আমি বলতেছি পেজের পাশে তুমি একটু জায়গা রাখবা, মার্জিন হিসেবে রাখবা, কিন্তু মার্জিন টানবা না। তুমি অঙ্কটা ওখান থেকে স্টার্ট করবা যাতে তোমার বাঁ পাশে একটুখানি জায়গা থাকে, কিন্তু ওটা মার্জিন হিসেবে আমরা যেমন পেন্সিল দিয়ে মার্জিন করি ওরকম মার্জিন করবে না যেখানে তুমি অঙ্ক করবে। কারণ অ্যাকাউন্টিং এক একটা দাগ এক একটা ভাষা, সেই জন্য আমার মনে হয় যে অন্য হিসাবের সময় যাতে ওই ঘরটা না মিলে যায়, সেই জন্য দাগ টেনে মার্জিন করার প্রয়োজন নেই। বাট যেখানে তুমি থিওরি লিখবা সেখানে অবশ্যই তুমি যেভাবে মার্জিন করো, সেটা একটা মার্জিন টানো বাম দিক থেকে, আর উপরে একটা, এই 2টা টানো, অথবা তুমি চারিদিক দিয়ে টানতে চাও চারিদিক দিয়ে টানো, যেন খুশি তুমি টানো। কিন্তু যেখানে তুমি থিওরি লিখবা সেখানে তুমি মার্জিন করো। তোমার মনে আমার কথাটা বুঝছো? তো এবার আমি কোশ্চেনটা একটু পড়ছি, তোমরা সবাই ভালো করে একটু মনোযোগ দিয়ে কোশ্চেনটা আমার সাথে দেখো। যেহেতু এটা অংশীদারি কারবারের অঙ্ক, আর অংশীদারি অঙ্ক তোমরা সবাই শিখে ফেলছো অলরেডি। আর ওনারা কিন্তু অংশীদারির উপর জোরও দিচ্ছে, কারণ তোমাদের পরের ব্যাচ যারা, ওদেরও অ্যাসাইনমেন্ট দিচ্ছে ওনারা। আর সেখানে কিন্তু তোমাদের থেকে আরো কঠিন অঙ্ক দিয়েছে ওখানে, ওদেরও অংশীদারি থেকে দিচ্ছে প্রশ্ন, এবং তোমাদের থেকে কঠিন প্রশ্ন দিয়েছে ওদের। তো আমি তোমাদেরকে এই প্রশ্নটা সলভ করে দিচ্ছি, তোমরা ভালোভাবে সবাই মনোযোগ দিয়ে শোনো এবং খুব ভালো করে খেয়াল করবা, প্রয়োজনীয় জিনিসগুলো নোট করে নিবা। আবুল, আব্দুল ও আসাদুল একটি অংশীদারি কারবারের 3 জন অংশীদার। আমরা জানি অংশীদারি কারবারে ওনারা যখন শুরুতে অংশীদারদের নাম বলে, তখন ওনারা সাথে সাথে এনাদের লাভ লোকসান বন্টন অনুপাতটা কত সেটাও বলে দেয়। তার মানে এখানে যে তথ্যগুলো লেখা আছে এগুলো সবই অংশীদারি চুক্তিপত্রে, তারা নিজেরা যখন ব্যবসাটা শুরু করে তখন চুক্তিপত্রে তারা যে বিষয়গুলো উল্লেখ করেছিল, আমাদের সাধারণত এই সহায়ক তথ্যের মধ্যে
বা এই কোশ্চেনের মধ্যে ওনারা সেই চুক্তি তথ্যগুলোই তুলে দেয়। আমরা দেখতে পাচ্ছি এখানে আবুল, আব্দুল এবং আসাদুল একটি অংশীদারি ব্যবসার ৩ জন অংশীদার, কিন্তু এদের মুনাফা বন্টনের অনুপাতটা আমাদেরকে এখানে বলেনি। সাধারণত প্রশ্নের নিচের অংশেও বলে দেয় কখনো কখনো তাদের মুনাফা বন্টনের অনুপাতটা কত, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওনারা এখানে কোথাও আমাদের মুনাফা বন্টনের কোনো অনুপাতটা বলে দেয়। আর তোমরা কিন্তু এই ব্যাপারটা জানো, 1932 সালের ভারতীয় অংশীদারি কারবারের আইন অনুযায়ী আমাদের এদেশে এখনো 1932 সালের অংশীদারি আইনটাই প্রচলিত, ভারতীয় অংশীদারি আইন। সেই আইন অনুযায়ী যদি চুক্তিপত্রে যদি তোমাদের মুনাফা বন্টনের অনুপাতের কথা কিছু বলা না থাকে, তাহলে কিন্তু অংশীদাররা সমান হারে মুনাফা পায়, এটা তোমরা জানো। তাহলে 1:1:1 এটাই হবে ওনাদের মুনাফা বন্টনের অনুপাত। 1:1:1 বা সমান হারে অংশীদাররা মুনাফা বন্টন করবে, এটা তো তোমরা জানো সবাই, তাই না? আচ্ছা, এরপর দেখো 2020 সালের 1 জানুয়ারিতে আবুল 3 লক্ষ টাকা, আব্দুল 2,50,000 টাকা এবং আসাদ 2 লক্ষ টাকা মূলধন স্বরূপ সরবরাহ করেন। তোমরা ভালো করে জানো, যখন মূলধন সরবরাহ করা হয় তখন মূলধন হিসাব করতে গিয়ে এটাকে কিন্তু আর প্রারম্ভিক উদ্ধৃত বা প্রারম্ভিক ব্যালেন্স নামে লেখা যায় না, এটা তোমরা জানো, কারণ এখানে কিন্তু সরবরাহ করেন বলেছে। আর যদি বলতো যে ওনারা তাদের প্রারম্ভিক মূলধনের পরিমাণ ছিল এত, তাহলে তুমি যখন মূলধন হিসাব করবে তখন তুমি ব্যালেন্স বিডি বা প্রারম্ভিক উদ্ধৃত নামে তুমি তখন এই ব্যালেন্স গুলো লিখতে পারো। কিন্তু তোমরা খেয়াল করো, এখানে কিন্তু পরিষ্কার করে বলে দিয়েছে যে 3 লক্ষ টাকা আব্দুল হচ্ছে তোমার 2,50,000 টাকা এবং আসাদ 2 লক্ষ টাকা মূলধন স্বরূপ সরবরাহ করেন। তার মানে এই মূলধনটা তুমি যখন মূলধন হিসেবে লিখবে, তুমি অবশ্যই নগদান হিসাব নামে লিখবে, তোমরা কিন্তু প্রারম্ভিক উদ্ধৃত নামে লিখবে না। তোমরা কি আমার কথা বুঝছো নাকি বুঝো নাই? বুঝছো? জি স্যার। হ্যাঁ, খেয়াল রেখো, কিন্তু আমি কিন্তু যা বলার আমি এখানেই সব বলে দেবো, ভালো করে বুঝে নিবে। এটা রেকর্ড করা থাকবে, তোমরা এই রেকর্ডটা যখন অঙ্কটা করবে এই রেকর্ডটা দেখে দেখে তোমরা অঙ্কটা করবে। কিন্তু মনে রেখো, আমি তোমাদেরকে আবারও বলছি, কোন সলিউশন কিন্তু তোমাদেরকে দেওয়া হবে না, আমি বলে দেব, তোমরা নোট করে নেবে এখন পেন্সিলে। এই নোট দেখে দেখে যদি তোমরা মনে করো যে অঙ্কগুলো সুন্দর করে করতে পারছো না, তাহলে তোমরা ভিডিওটা আবার দেখবে, ভিডিওটা আবার দেখে তো তখন আবার সুন্দর করে করবে, কিন্তু পরিশ্রম করতে হবে তোমাদেরকে। আমি কিন্তু কোনো সলিউশন দিব না। তাহলে আসাদুল 2 লক্ষ টাকা, আচ্ছা, মূলধন সরবরাহ করা, এটা আলোচনা হয়ে গেল। এবার আব্দুল প্রতি মাসে 500 টাকা নগদ উত্তোলন করেন। আমি এই নগদ উত্তোলন নিয়ে কিছু কথা বলবো। আচ্ছা, আব্দুল যদি প্রতি মাসে নগদ উত্তোলন করে 500 টাকা, তাহলে বছরে সে 500 গুণ 12 6,000 টাকা উত্তোলন করবে না মোট? তাহলে আব্দুল বছরে মোট উত্তোলন হবে 6,000 টাকা। আচ্ছা দেখো, তোমরা একটু জিনিস খেয়াল করো, ওনারা কিন্তু উত্তোলনের সুদও ধরতে বলেছে, কোথায় যেমন দেখলাম। তারা দেখাচ্ছি, আব্দুল প্রতি মাসে 500 টাকা নগদ উত্তোলন করে, আর উত্তোলনের উপর সম্ভবত 10% সুদ ধরতে বলেছে। হ্যাঁ, তারা দেখছি, হ্যাঁ ওই যে উত্তোলনের উপর বার্ষিক 10% সুদ ধার্য করতে হবে। তো আমি তো শুধুমাত্র একজনের উত্তোলন দেখলাম, তিনি 500 টাকা করে উত্তোলন করেন। তো যদি উনি 500 টাকা করে উত্তোলন করেন প্রতি মাসে, মাসের প্রথমে করেন, মাসের মাঝামাঝিতে করেন না মাসের শেষ তারিখে করেন, এগুলো কিচ্ছু বলেনি। শুধু বলেছে উনি প্রত্যেক মাসে 500 টাকা করে উত্তোলন করেন। দেখছো? প্রতি মাসে 500 টাকা নগদ উত্তোলন করেন, প্রতি মাসে আব্দুল প্রতি মাসে 500 টাকা নগদ উত্তোলন করেন। তাহলে এখন এই উত্তোলনের উপর 10% সুদ ধরতে বলেছে, আমরা কিভাবে ধরবো? এই উত্তোলনের উপর 10% সুদ আমরা এখন কিভাবে ধরবো? তাহলে তোমরা মনে রেখো, যখন মাসের প্রথম তারিখ, মাসের মাঝামাঝি এবং মাসের শেষ তারিখ এই কথাটা যখন উল্লেখ থাকে না, তখন কিন্তু আমরা মাসের মাঝামাঝি ধরে নেই। তার মানে আমরা কিন্তু মাসের মাঝামাঝিতে যদি হয়, তাহলে আমরা 6 মাসের উত্তোলনের উপর সুদ ধরি। তাহলে 500 গুণ 10%, 500 গুণ 10%, 500 গুণ 10%, এটা হবে 1 মাসের সুদ। আর এটাকে আমরা গুণ করব 6 দিয়ে। সরল, তাহলে সুদের পরিমাণটা কত হয় ক্যালকুলেশন করো।
সুদের পরিমাণটা তাহলে কত হয় ক্যালকুলেশন করো? 300 টাকা স্যার। 300 টাকা। তার মানে কিন্তু আমাদের এই যে উত্তোলন করছে আব্দুল, তার উত্তোলনের উপর যদি সুদ ধরতে বলছে যেহেতু 10%, তাহলে তার উত্তোলনের সুদের পরিমাণটা কিন্তু 300 টাকা হবে। এই কথাটা কি তোমরা সবাই বুঝতে পেরেছো? 300 টাকা হবে যে উত্তোলনের সুদ। উত্তোলনের সুদ কত টাকা হবে? 300 টাকা হবে। আর যখন তুমি মূলধন হিসাব করবে, সেখানে যখন তুমি ওর উত্তোলনটা লিখবে, তখন কিন্তু তুমি ওর উত্তোলনটা লিখবে 500 গুণ 12 অর্থাৎ 6000 টাকা। এই উত্তোলনটাকে তুমি যখন তার মূলধন হিসেবে লিখবে, তখন কিন্তু তুমি লিখবে উত্তোলনটার পরিমাণ 500 গুণ 12 টোটাল 6000 টাকা। অর্থাৎ উত্তোলনটা 6000 টাকাই হবে, কিন্তু উত্তোলনের সুদটা কিন্তু 300 টাকা হবে। এটা কিন্তু মাথায় রেখো। আচ্ছা চলো এরপরে আবার কোশ্চেনে যাই। আমি প্রত্যেকটা পয়েন্ট অঙ্ক করার জন্য যা যা লাগে আমি তোমাদেরকে করে দেব। এবং মনে রাখো নিজের নিরাপত্তার জন্য তোমার কারোর প্রেজেন্টেশন কারোর সাথে যাতে হুবহু না মিলে যায়, সেই জন্য তোমরা নিজেদের মতন করে অঙ্কটা করবে। আচ্ছা এবার দেখো, 2000 টাকার পণ্য উত্তোলন করেন। ও আচ্ছা, এখানে বলছে আব্দুল প্রতি মাসে 500 টাকা নগদ উত্তোলন করেন, যার আলোচনা কিছুক্ষণ আগে আমি তোমাদের সাথে করলাম। এবং আসাদুল বছরের মাঝামাঝি সময়ে 2000 টাকার পণ্য উত্তোলন করে। তোমরা ভালো করেই জানো পণ্য উত্তোলনের উপর কখনোই সুদ হয় না, তাই এই উত্তোলনটার উপরে কিন্তু আমরা কোনো সুদ ধরবো না। কিন্তু এই পণ্য উত্তোলনটা যদি লাভ লোকসান বন্টন হিসাব করতে বলে, সেই লাভ লোকসান বন্টনের ক্রেডিট পাশে কিন্তু এই পণ্য উত্তোলনটা লিখতে হবে আসাদুলের মূলধন হিসাব নামে। এই পণ্য উত্তোলন 2000 টাকা, এটা কিন্তু লাভ লোকসান বন্টন হিসাবে ক্রেডিট সাইডে লিখতে হবে। তোমরা কি আমার কথাটা শুনতে পাচ্ছ? সবাই বুঝতে পারছো? বাট এই উত্তোলনের উপর কিন্তু কোনো সুদ ধরা যাবে না। তোমরা জানো পণ্য উত্তোলনের উপর কোনো সুদ হয় না। তাহলে এই লাভ লোকসান বন্টন হিসাবে ক্রেডিট পাশে আমরা কিন্তু আসাদুলের মূলধন হিসাব লিখে আমরা কিন্তু এই উত্তোলনটা লিখে দিব, পণ্য উত্তোলনটা লিখে দিব। এরপর আসো, আবুল কারবার পরিচালনা করে এবং এই কারণে তিনি প্রতি মাসে 2500 টাকা বেতন পাবেন। আচ্ছা দেখো তো, 2500 টাকা বেতন যদি সে প্রতি মাসে পায়, তাহলে বছরে তার মোট বেতনটা কত হয়? 2500 গুণ 12, 2500 গুণ 12 4 দিয়ে ভাগ করলে 3, তাহলে হবে 3000 টাকা, তাই না? 30,000 টাকা। 2500 গুণ 12 কত টাকা হয়? গুণ করেছো? সরল গুণ করছো? স্যার 30,000 হয়। 30,000 টাকা। আর্থিক স্বল্পতার কারণে 1 এপ্রিল আসাদুল 10,000 টাকা ঋণ প্রদান করেন। আচ্ছা, আসাদুল ব্যবসায় ঋণ প্রদান করেন 1 এপ্রিলে আসাদুল। তাহলে নিয়ম অনুযায়ী এটা এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত, এপ্রিল, মে, আমি কিন্তু বেশ কয়েকটা পয়েন্ট তোমাদেরকে দেখাই দিব, খেয়াল করবো তোমরা ভালো করে। আর যদি তোমরা বারবার করতে গিয়ে ভুলে যাবে, ভিডিওটা দেখে নিবা। এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 9 মাস। আচ্ছা, যেহেতু সে 9 মাস আগে ঋণ প্রদান করেছে, তাহলে আসাদুল এই ঋণের উপর 9 মাসের সুদ পাবে না বলো তো? কিন্তু প্রশ্নের মধ্যে কোথাও উনি কত পার্সেন্ট ঋণের সুদ পাবেন সেটা কিন্তু উল্লেখ নাই। দেখছো, ঋণের উপর উনি কত পার্সেন্ট সুদ পাবেন সেটা কিন্তু বলা নাই। আর 1932 সালে স্যার যে ভারতীয় 6% ধরতে হ্যাঁ, হয়। 1932 সালে ভারতীয় অংশীদারি আইন অনুযায়ী চুক্তিপত্রের মধ্যে যদি ঋণের সুদের ব্যাপারে কোনো চুক্তি উল্লেখ না থাকে বা কোনো পার্সেন্ট বা সুদ ধরার কথা যদি বলা না থাকে, তাহলে অংশীদাররা 6% হারে সুদ পান। তাহলে অংশীদাররা সুদ পান 6% হারে। এই কথাটা তোমরা জানো। 1 মিনিট। তাহলে অংশীদাররা সুদ পান হচ্ছে 6% হারে। তার মানে চুক্তিতে যদি উল্লেখ না থাকে
চুক্তিতে যদি উল্লেখ না থাকে তাহলে অংশীদাররা ঋণের উপর 6% হারে সুদ পাবে। আমরা কিন্তু অলরেডি দুটো পয়েন্ট পেয়ে গেছি। একটা পয়েন্ট হচ্ছে মুনাফা বন্টনের কোনো অংশ দেওয়া ছিল না চুক্তিপত্রে, আমরা বলেছি এটা সমান হারে হবে। 2 নম্বর পয়েন্টটা পেলাম যে এখানে ঋণের উপরে কোনো সুদের কথা বলা ছিল না, তাহলে অংশীদারি আইন অনুযায়ী তোমাকে 6% হারে সুদ দিতে হবে। এই দুটো পয়েন্ট আমরা পেয়ে গেলাম। আর সেই ক্ষেত্রে তোমরা 6% হারে 9 মাসের সুদটা একটু ক্যালকুলেশন করতে পারবা। এখানে সে ঋণ প্রদান করেছিল কত টাকা? এখানে সে ঋণ প্রদান করেছিল 1 এপ্রিল তারিখে 10,000 টাকা। তাহলে তুমি 10,000 টাকার উপর তুমি ঋণের সুদটা কিভাবে ধরবে আমি একটু বলে দিচ্ছি। এই 10,000 টাকার উপরে তুমি ধরবা 6%। এই 10,000 টাকার উপর তুমি ধরবা 6%। তাতে যা হয় সেটাকে তোমরা ভাগ করবা 12 দিয়ে আর গুণ করবা 9 দিয়ে। ভাগ করবা 12 দিয়ে আর গুণ করবা 9 দিয়ে। এই তাহলে দেখো তো আমাদের সুদের পরিমাণটা কত আসে? স্যার 450। তার মানে আমাদের এটার উপর ঋণের উপর সুদের পরিমাণটা আসবে 450 টাকা। ঋণের উপর সুদের পরিমাণটা আসবে 450 টাকা। আমরা ঋণের উপরে সুদ কিন্তু লিখে দিয়েছি। আর আমি আরো একটা কথা তোমাদেরকে বলে দিই, ভালো করে শুনে নাও। যদি মূলধনটা পরিবর্তনশীল পদ্ধতিতে হয় তাহলে কিন্তু ঋণের সুদটা মূলধন হিসাবে আমি বলছি পরিবর্তনশীল। আমি বলছি যে যদি আমাদের চলতি হিসাব করতে বলে তাহলে কিন্তু চলতি হিসাবের মধ্যে আমরা কিন্তু ঋণের সুদটা লিখতে পারি। আর একটা কথা, যদি আলাদাভাবে প্রশ্নের মধ্যে ঋণ হিসাব করতে না বলে তাহলে কিন্তু আমরা ঋণের সুদটা পরিবর্তনশীল মূলধন হিসাবেও বসাতে পারি। তাহলে ভালো করে কথাটা শুনে নাও, যদি ওনারা কোশ্চেনের মধ্যে আলাদাভাবে ঋণ হিসাব করতে না বলে তাহলে কিন্তু এই ঋণের সুদটা আমরা মূলধন হিসাবে দেখাতে পারি, আর চলতি হিসাবে সবসময় বসে। আমরা যদি মূলধন হিসাব না করে যদি চলতি হিসাব করি তাহলে চলতি হিসাবে ঋণের সুদটা নিশ্চিন্তে বসানো যায়। কিন্তু যদি প্রশ্নে ওনারা আলাদাভাবে ঋণ হিসাব করতে না বলে তাহলে কিন্তু এই ঋণের সুদটা মূলধন হিসেবে বসানো যায়। তাহলে মনে রেখো, আমরা কিন্তু এই ঋণের সুদটা মূলধন হিসেবে বসাবো যদি আমাদেরকে আলাদাভাবে কোনো ঋণ হিসাব করতে না বলে। কথাটা খেয়াল রাখবে। আর সুদের পরিমাণটা 450 টাকা। আমরা এই ঋণের সুদটা মূলধন হিসেবে বসাবো যদি আমাদেরকে আলাদাভাবে কোনো ঋণ হিসাব করতে না বলে, তাহলে আমরা এটা মূলধন হিসেবে বসাবো। আচ্ছা, এরপরে আসো। আবুল কারবার পরিচালনা করেন এবং এই জন্য তিনি প্রতি মাসে 25 টাকা ঋণ না পাবেন বলছি না। আর আর্থিক স্বল্পতার কারণে 1 এপ্রিল আসাদুল 10,000 টাকা ঋণ প্রদান করবেন, সেটা আমি তোমাদেরকে বলেছি। এবং আবুল জুনের 1 তারিখ 20,000 টাকা অতিরিক্ত মূলধন সরবরাহ করে। এই অতিরিক্ত মূলধনটা কিন্তু মনে রেখো, আমি তোমাদেরকে বলছি, ভালো করে শুনে রাখো। অতিরিক্ত মূলধনটা কিন্তু নগদান হিসাব নামে লিখতে হয়, এটা হচ্ছে 1 নম্বর কথা। আর তাছাড়া স্থিতিশীল মূলধন পদ্ধতি যদি হয়, স্থিতিশীল মূলধন পদ্ধতিতে কিন্তু মাত্র দুটো জিনিস বসে। একটা হচ্ছে প্রারম্ভিক মূলধন, যেটা মানে বছরের শুরুতে যে মূলধনটা তারা সরবরাহ করেছে ওই মূলধনটা, আর এই অতিরিক্ত মূলধনটা। অতিরিক্ত মূলধন আর এই মূলধন ছাড়া এই যে 20,000 টাকা যে অতিরিক্ত মূলধন দিয়েছে, এই অতিরিক্ত মূলধন আর বছরের শুরুতে যে মূলধনটা দিয়েছে, এই দুটো আইটেম ছাড়া স্থিতিশীল মূলধন অ্যাকাউন্টে কিন্তু হিসাব আর কোনো আইটেম বসে না। এই দুটো আইটেম ছাড়া অন্য কোনো আইটেম কিন্তু স্থিতিশীল মূলধনে বসে না, এটা তোমরা জানো। আমি আরো একবার সতর্ক করে দিলাম, যদি আমরা স্থিতিশীল মূলধন হিসাব তৈরি করি তাহলে সেই ক্ষেত্রে প্রারম্ভিকে তারা যে মূলধনটা দিয়েছিল সেটা বসবে, আর তার সাথে এই অতিরিক্ত মূলধনটা জুনের 1 তারিখ আমরা নগদান হিসাব নামে লিখবো। এই দুটো আইটেম ছাড়া স্থিতিশীল মূলধনে আর কোনো আইটেম বসবে না, খেয়াল থাকে যাবে। চলো তারপরে যাই। অংশীদারি চুক্তি অনুযায়ী উত্তোলনের উপর বার্ষিক 10% সুদ ধার্য করতে হবে। কিভাবে উত্তোলনের সুদ ধরতে হবে এটা আমি তোমাদেরকে বলে দিয়েছি। আবুল ব্যবসায় তার সার্বক্ষণিক সহায়তা করার জন্য, এই লাইনটা হচ্ছে এই অঙ্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন। এই লাইনটা এই অঙ্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন, এবং এটা আমি বুঝাই দিব কিভাবে করতে হবে, তোমরা মনোযোগ দিয়ে দেখবা। ব্যবসায় তার সার্বক্ষণিক সহায়তা করার জন্য, এটাকে আবুল ব্যবসায় তার সার্বক্ষণিক সহায়তা করার জন্য বন্টনযোগ্য লাভের উপর কমিশন পাবে
কমিশন ধার্য করার পরবর্তী লাভের উপর 5% হারে কমিশন পাবে। এই লাইনটা হচ্ছে তোমাদের যে অঙ্কটা ওনারা দিয়েছেন অ্যাসাইনমেন্টে, এই লাইনটা সবচেয়ে ইম্পর্টেন্ট। অর্থাৎ আবুল তার সার্বক্ষণিক সহায়তা করার জন্য সে বন্টনযোগ্য লাভের উপর তার কমিশনটা বাদ দেওয়ার পরবর্তী লাভের উপর সে 5% কমিশন পাবে। 5% কমিশন পাবে। তো এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা তোমরা কিভাবে করবা। তোমরা যখন লাভ লোকসান বন্টন হিসাবটা করবা, তখন তোমার লাভ লোকসান বন্টন হিসেবে এই কমিশনটা বাদে সকল আইটেম লিখে ফেলবা। ক্রেডিট পাশে লিখে ফেলবা তোমাদের লাভের অংশটা যা যা বসে, লাভের অংশ বসে, উত্তোলনের সুদ বসে, পণ্য উত্তোলন বসে, এগুলো ক্রেডিট সাইডে লিখবা। ডেবিট পাশে যদি অন্য কোনো বসার মতন কোনো আইটেম থাকে সেগুলো বসাবা। খালি কমিশনটা লিখবা না, খালি কমিশনটা বাদ থাকবে। বাদ দিয়ে এবার বিয়োগ করো, বিয়োগ করে দেখো তোমার অ্যামাউন্টটা কত আসে। আচ্ছা কথার কথা 500 আসলো বা 5000 আসলো, কথা গুলো বাদ দিয়ে ধরো 5000 আসলো কথা। তাহলে তোমরা এখন 5000 কে দেখো কমিশন বাদ দেওয়ার পরবর্তী লাভের উপর 5% কমিশন। তাহলে এই 5000টা কিন্তু কমিশন ধরার পরবর্তী মুনাফার উপর যদি 5% ধরতে হয়, তাহলে এই 5000 কে ভাগ করতে হবে তোমাকে 105 দিয়ে, আর এই 5000 কে গুণ করতে হবে 5 দিয়ে। আমি কিন্তু 5000টা কাল্পনিক ধরে নিয়েছি। আমি তোমাকে বলেছি ক্রেডিট পাশের যে আইটেমগুলো আসবে সেই আইটেমগুলো থেকে ডেবিট পাশের আইটেমগুলো বাদ দেওয়ার পর যে অ্যামাউন্টটা আসবে আমি ধরে নিয়েছি সেই অ্যামাউন্টটা 5000 টাকার কথা। তাহলে ওইটাকে তোমরা 105 দিয়ে ভাগ করবে আর 5 দিয়ে গুণ করবে, তাহলে কিন্তু তুমি তোমার কমিশনটা পেয়ে যাবে। এইভাবে কমিশনটা বের হবে। তার মানে আমি তোমাদেরকে বলতে পারি যে তুমি ক্যালকুলেশন করে যে মুনাফাটা পাবা, সেই মুনাফাটাকে 105 দিয়ে ভাগ করবা, ওই মুনাফাটাকে 105 দিয়ে ভাগ করবা আর গুণ করবা 5 দিয়ে, তাহলে কিন্তু তুমি ওর কমিশনটা পেয়ে যাবা। আর এই কমিশনটা কোথায় কোথায় বসবে? এই কমিশনটা অবশ্যই লাভ লোকসান বন্টন হিসাবে বসবে। এই কমিশনটা অবশ্যই আমাদের মূলধন হিসাবে বসবে যদি পরিবর্তনশীল মূলধন হয়, আর যদি স্থিতিশীল মূলধন হয় তাহলে চলতি হিসাবে বসবে। এই কথাগুলো তোমাদের জানা দরকার। তোমরা মনে হয় ব্যাপারটা বুঝতে পেরেছ। কমিশন ধরার ব্যাপারটা কি তোমরা বুঝতে পেরেছ? আমি কেন ওই মুনাফাটাকে 105 দিয়ে ভাগ করবো এটা কি তোমরা বুঝছো নাকি আমি বলে দিব? হ্যাঁ, তোমরা কি বুঝছো কিভাবে কমিশনটা ধরতে হবে? এটা কি তোমরা সবাই বুঝছো? লাভ লোকসান বন্টন হিসাবে ক্রেডিট পাশের যোগফল থেকে ডেবিট পাশের যোগফলটা বাদ দিয়ে যে মুনাফাটা আসবে সেই মুনাফাকে ভাগ করব 150 বা 105 দিয়ে আর গুণ করব 5 দিয়ে। ওই মুনাফাটাকে আমরা ভাগ করব 105 দিয়ে আর গুণ করব 5 দিয়ে, তাহলে আমরা এই তোমার কমিশনটা পেয়ে যাব। আর এই কমিশনটা বসানোর পর তুমি আবার নতুন করে বন্টনযোগ্য মুনাফা বের করে সেটা ভাগ করে দেবে। তোমরা আমার কথাটা পরিষ্কার বুঝতে পেরেছো সবাই? জি স্যার। বুঝতে পেরেছো ব্যাপারটা? জি স্যার। আচ্ছা, এরপর দেখো ওনারা বলছে আবুলের বেতন ডেবিট করার পর কিন্তু অন্যান্য সমন্বয় সাধন করার পূর্বে ব্যবসায় নিট লাভ 1,10,000 টাকায় উপনীত হয়। যেহেতু আবুলের বেতন ডেবিট করার পর, তাহলে কিন্তু এই আবুলের বেতনটা লাভ লোকসান বন্টনে বসবে না। তাহলে কিন্তু আবুলের বেতনটা কিন্তু লাভ লোকসান বন্টনে বসবে না। তুমি কি আমার কথা বুঝছো? এটা কিন্তু আর লাভ লোকসান বন্টনে বসানো যাবে না। তবে এটা কিন্তু মূলধন হিসাবে ঠিকই বসবে। যদি পরিবর্তনশীল মূলধন পদ্ধতি হয় তাহলে মূলধন হিসাব বা চলতি হিসাব যেটাই করো তুমি, সেখানে কিন্তু এটা বসবে। সেখানে এটা বসবে বিশদ আয় বিবরণী নামে। এই বেতনটাকে তুমি লিখতে পারবা বিশদ আয় বিবরণী নামে। কথাটা ভালো করে মনে রাখো এবং নোট করে নাও। কথাটা ভালো করে মনে রাখো এবং নোট করে নাও। নোট করে নাও। সেটা হচ্ছে আবুলের বেতন লাভ লোকসান আবন্টনে বসবে না, কিন্তু মূলধন হিসাব পরিবর্তনশীল অথবা চলতি হিসাবে বসবে। মূলধন হিসাব পরিবর্তনশীল অথবা চলতি হিসাবে বসবে বিশদ আয় বিবরণী নামে। বিশদ আয় বিবরণী নামে, এই কথাটা নোট করে নাও। অর্থাৎ আবুলের বেতন লাভ লোকসান বন্টনে বসবে না, কিন্তু মূলধন হিসাব পরিবর্তনশীল অথবা চলতি হিসাবে বসবে। তবে কি নামে বসবে? বিশদ আয় বিবরণী নামে।
লাভ লোকসান বন্টন নামে বসানো যাবে না, কিন্তু এটাকে যেহেতু তুমি লাভ লোকসান বন্টনে বসাচ্ছ না, তা এটা কিন্তু লাভ লোকসান বন্টন নামে লেখা যাবে না। এটাকে কি নামে লিখতে হবে? এটাকে বিশদ আয় বিবরণী নামে লিখতে হবে। বিশদ আয় বিবরণী নামে তোমাকে এই বেতনটা লিখতে হবে, আবুলের বেতনটা। যা নোট করা হয়ে গেছে তোমাদের। কিন্তু অন্যান্য সমন্বয় সাধন করার পূর্বে ব্যবসায় নিট লাভের পরিমাণটা হয় 1,10,000 টাকা। লাভ লোকসান বন্টন হিসাবে ক্রেডিট পাশে আমরা এই আইটেমটাকে সর্বপ্রথম লিখি বিশদ আয় বিবরণী নামে ব্র্যাকেটে নিট মুনাফা। আমরা এই 1,10,000 টাকা লাভ লোকসান বন্টনের ক্রেডিট সাইডে লিখি বিশদ আয় বিবরণী, তার পাশে ব্র্যাকেটে নিট মুনাফা। এটাই আমরা এটা লিখবো। আমি পুরো প্রশ্নটা পড়লাম, আমি এখানে পড়লাম, তোমরা দেখলে আমাদের প্রশ্নের ভিতরে কোথাও ঋণের উপর সুদ ধরতে বলেনি, কিন্তু অংশীদারি আইন অনুযায়ী 6% সুদ ধরতে হবে, সেটা আমরা ধরবো। মুনাফা বন্টনের কথা বলেনি, তাহলে মুনাফা বন্টনের কথা যেহেতু বলেনি, তাহলে 32 সালের অংশীদারি আইন অনুযায়ী আমরা সমান হারে মুনাফাটা বন্টন করব। এরপরে আসো 3 নম্বর পয়েন্টের এই দুটো পয়েন্ট আমরা এখান থেকে দেখলাম যে এখানে ছিল না কোশ্চেনে। আর এই হয় পুরো বিবরণীটা আমাদের পুরোটা পড়লাম আমরা। আর এখানে ওনারা যে সংকেত দিয়ে যে নির্দেশনা দিয়েছে যা করতে হবে, যেগুলো করতে হবে, সেই সংকেত বা নির্দেশনাগুলো দিয়েছে। তবে মনে রাখো, নির্দেশকের মধ্যে ওনারা প্রথম নির্দেশনা দেখো। আর আমি তোমাদেরকে এর আগের অ্যাসাইনমেন্ট ক্লাসে আমি বলেছিলাম যে 4 নাম্বার পয়েন্টে যে ডাটাগুলো থাকে আমরা সবসময় সেই ডাটা ফলো করে প্রশ্নটা করবো। এখানে ওনারা যেটা বলে এটার থেকে বেশি লিখে কোনো লাভ নেই। তুমি নাম্বার এই কথা এখানে 4 নম্বরে যা বলে সেগুলো লিখলেই তুমি পুরো নাম্বারটা পাবা। তো যার জন্য এর থেকে বেশি লিখে লাভ নেই, তবে তুমি লিখতে পারো, আর তবে এর থেকে কম লেখা যাবে না। এই 4 নম্বর পয়েন্টে ওনারা যা যা বলে এই জিনিসটা তোমরা সবসময় খেয়াল করবে। এই পয়েন্টটা খালি তোমরা দেখবা, এগুলো তোমাদের পড়ার দরকার নেই। দেখো ওনারা ক নম্বরে যে প্রশ্নটা করেছে ওই উপরের তথ্যগুলো থেকে যে অ্যাসাইনমেন্ট আমরা এখন পড়লাম, সেই অ্যাসাইনমেন্ট থেকে ওনারা আমাদেরকে যে প্রশ্নগুলো করেছে সেই ক নম্বরের প্রশ্নটা দেখো। ওনারা বলছে সহায়ক তথ্যের ভিত্তিতে চুক্তির অবর্তমানে অংশীদারি ব্যবসায়ের অমীমাংসিত বিষয়সমূহের নিষ্পত্তির প্রক্রিয়া বর্ণনা করে। তার মানে যদি চুক্তিতে উল্লেখ না থাকে তাহলে অমীমাংসিত বিষয়গুলোকে আমরা কিভাবে নিষ্পত্তি করব, সেই আইনগুলো তোমাকে খালি লিখতে বলেছে। তো অবশ্যই এই আইনগুলো লেখার ক্ষেত্রে তোমার 4 নম্বর পয়েন্টটা একটু পড়ে দেখো। 4টি নিষ্পত্তির প্রক্রিয়া বর্ণনা করতে পারলে তার মানে তোমাকে কমপক্ষে 4টি বৈশিষ্ট্য তোমাকে বর্ণনা করতে হবে। তোমাকে ওনারা কিন্তু বলছে কমপক্ষে 4টি, তুমি 4টির বেশিও লিখতে পারো, কিন্তু 4টির কম লেখা যাবে না। এখন আমার প্রশ্ন হচ্ছে, তো ওনারা যে 4টা লিখতে বলছে তার মধ্যে আমাদের এই ইয়ের মধ্যে, আমাদের এই সহায়ক তথ্যের মধ্যে যে কয়টা আছে এই কয়টা তো অবশ্যই লিখবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের এই সহায়ক তথ্যের মধ্যে 2টা আছে। একটা হচ্ছে মুনাফা বন্টনের অনুপাত দেওয়া নাই, আর একটা হচ্ছে যেটা আমরা 32 সালের আইন অনুযায়ী আমরা সমান হারে বন্টন করব। আর একটা হচ্ছে ঋণের উপরে সুদের কথা উল্লেখ করা নাই। ঋণের উপরে সুদের কথা উল্লেখ করা নাই বলে আমরা 6% হারে সুদ ধরবো। এই যে দুটো আইন আমরা এখান থেকে পেলাম, এই দুটো আমরা অবশ্যই উল্লেখ করব। আর এছাড়া আরো অনেক আইন আছে, তোমরা জানো সেই অনেক আইন আছে। তার মানে সেই আইনগুলোর মধ্যে এরকম হচ্ছে যে যদি অংশীদারদের মূলধন সরবরাহের কথা কিছু না বলা থাকে তাহলে সকল অংশীদার সমান মূলধন সরবরাহ করতে পারে। যদি অংশীদারদের উত্তোলনের কথা বলা না থাকে তাহলে অংশীদাররা সমান পরিমাণ টাকা উত্তোলন করতে পারে। এরকম আরো অনেক কাহিনী আছে যেগুলো আমরা ওই চুক্তির মধ্যে উল্লেখ না থাকলেও আমরা এটা লিখতে পারি। তারপরে মূলধন এবং উত্তোলনের উপরে যদি সুদ ধরার কথা বলা না থাকে তাহলে সুদ ধরা যাবে না। তোমরা খেয়াল করো, আমাদের এই ওখানে আরেকটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে ওনারা কিন্তু মূলধনে বলছে আবার অতিরিক্ত মূলধনের কথা বলছে, কিন্তু এখানে কোথাও কিন্তু মূলধনের উপর ওনারা কোনো সুদ ধরতে বলেনি। খেয়াল করেছো? ওনারা কিন্তু কোথাও কিন্তু মূলধনের উপর কোনো সুদ ধরতে বলেনি। তোমরা খেয়াল করেছো পুরো প্রশ্নটা আমরা করেছি। তাহলে এটাও তোমরা এই নির্দেশকের মধ্যে আনবা। তার মানে আমরা 3টা পেলাম। আমাদের সহায়ক যে তথ্য আছে এখানে আমাদের যে ইয়েটা ওনারা দিয়ে দিয়েছে, তোমার সহায়ক তথ্য দিয়েছে যেটা ওনারা, এই সহায়ক তথ্যের মধ্যে আমরা এমন 3টা বিষয় পেয়ে গেছি অলরেডি, যে 3টা বিষয়ে চুক্তির অবর্তমানে অংশীদারি ব্যবসার অমীমাংসিত বিষয়গুলো নিষ্পত্তি করা যায়। তার মধ্যে একটা দেখলাম আমরা মূলধন দেওয়া আছে, মূলধনের সুদের কথা বলেনি। মূলধনের সুদের কথা না বলে থাকলে মূলধনের সুদ ধরা যায় না। আবার উত্তোলনের সুদের কথা না বলে থাকলে উত্তোলনের সুদও ধরা যায় না। আচ্ছা, এটা গেল একটা কথা। 2 নম্বর পয়েন্ট হচ্ছে মুনাফা বন্টনের অনুপাত দেওয়া ছিল না। মুনাফা বন্টনের অনুপাত দেওয়া না থাকলে সমান হারে মুনাফা বন্টন করতে হয়।
আর 3 নম্বরের পয়েন্ট যেটা ছিল সেটা হচ্ছে তোমার ইয়ে ছিল না, কি বলে, 3 নম্বর পয়েন্টটা দেখো। 3 নম্বর পয়েন্টটা হচ্ছে যে আমাদের এখানে ঋণের উপরে কোনো সুদের কথা বলা নেই। ঋণের উপর যদি কোনো সুদের কথা বলা না থাকে তাহলে আমাদের সবসময় 6% হারে ঋণের উপরে সুদ ধরতে হয়। তাহলে এই 3টা পয়েন্ট তো আমরা এখান থেকে নিতে পারি। আর একটা পয়েন্ট তোমরা তোমাদের বই থেকে নিতে পারো। তোমরা তোমাদের বইয়ের পেজ নাম্বারটা আমি বলে দিচ্ছি, তোমরা লিখে নাও। তোমাদেরকে যে বই কিনতে বলা হয়েছিল সেই বইয়ে 2 এর 127 পেজ, 2 এর 127 পেজ, 2 এর 127 পেজ, সবাই লিখে নাও। 2 এর 127 পেজে ক নম্বরের প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্য সহায়ক তথ্যের ভিত্তিতে চুক্তির অবর্তমানে অংশীদারি ব্যবসার অমীমাংসিত বিষয়গুলো ওখানে উল্লেখ করা আছে। তুমি তোমার এই সহায়ক তথ্য থেকে তো এই 3টা নিবাই, সাথে অতিরিক্ত আরেকটা বা 2টা 4টা জায়গায় তোমরা 5টাই লেখা দেখি, তোমরা ওইখান থেকে নিয়ে নাও। ওখানে প্রায় 15টার মতন আইন